হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ব্যাডাজ রবি কুমারের যে গানটা আজকে সকালবেলা এসেছে, দিলকে তাজমহল মে, এই গানটা কিন্তু এসে গেছে। এই গানটা এবং গতকাল যে ট্রেলারটা এসেছিল সেটা নিয়ে তো কথা বলবোই। আর এছাড়া আর একটা সিনেমা এসেছে, সিনেমার ট্রেলার এসেছে, সেটা হচ্ছে এমার্জেন্সিতে ট্রেলার টু। ট্রেলার ওয়ানটা আমার অতটা আমার ইমপ্রেসিভ মনে হয়নি, কিন্তু ট্রেলার টুটা নিয়ে আমি কথা বলবো অবশ্যই। তো দুটো সিনেমা, দুটো ধরনের সিনেমার ট্রেলার নিয়ে আজকে কথা হবে। প্রথমে যদি আমি ব্যাডাজ রবি কুমারের ট্রেলার রিয়েকশন নিয়ে যদি কথা বলি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1980s মানে সময়টা দেখানো হচ্ছে। কিছু কিছু ডায়লগস আছে, এই ডায়লগসগুলো মানে আমার খুব একটা বেশি ভালো লাগেনি। হ্যাঁ, তবে একটা ডায়লগ আমার যেটাকে এইগুলোর মধ্য থেকে একটুখানি ভালো লাগেছে, সেটা হচ্ছে যে একটা ডায়লগ ছিল যে আমার সংস্কার আমাকে মরার পারমিশন দেয় কিন্তু ভয় পাওয়ার পারমিশন দেয় না, এরকম ধরনের একটা কিছু সংলাপ আছে। আমি এটা বাংলা করেই বললাম। আর আরেকটা সংলাপ আছে, সেটা হচ্ছে যে সুধর যা নেই তো গুজর জায়গা। এই যে সংলাপটা, এই দুটো সংলাপ আমার ট্রেলারের মধ্যে ভালো লেগেছে, এই দুটো ডায়লগ ভালো লেগেছে। আদারওয়াইজ এই ট্রেলারটাকে নিয়ে আলাদাভাবে বলার মতো কিছু নেই। আমি বুঝতেই পারছি মানে সবাই এখানে ক্রিঞ্জ, এবং ক্রিঞ্জটাও দেখুন। আর একটা জিনিস আমি ভিউয়ার্সদেরকে বলতে চাই, ক্রিঞ্জ জিনিসও যদি মানে খুব অথেন্টিক্যালি যদি ক্রিঞ্জ, হ্যাঁ ভাই ওটা ক্রিঞ্জ, ক্রিঞ্জটাকেও যদি ক্রিঞ্জের মতো করে দেখানো হয়, তাহলেও কিন্তু সেই সিনেমাটা নিয়ে কিন্তু আলোচনা হবে। তো আমার কিন্তু মানে যেরকমভাবে কালকে সব রিভিউ দিয়েছে, মানে আমি বাংলা হিন্দি আমি সবারটা দেখেছি। তবে যাই বলুন, আমি বাংলা ইউটিউবারদের সম্মান জানিয়ে বলছি, আমার কিন্তু সবচেয়ে বেস্ট ট্রেলার রিভিউ এই ব্যাডাজ রবি কুমারের বেস্ট লেগেছে আমার। মানে সুরজ কুমার বলে যে আছে, যে হিন্দিতে যিনি রিভিউ দেন, তার রিভিউটা কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে। এক নাগাড়ে টানা, মানে এমনিতে তো ট্রেলারটা বিশাল বড়, মানে 3 মিনিটের, 3.5 মিনিটের কাছাকাছি ট্রেলারটা, মানে 1 মিনিট মানে। আর সুরজ কুমার যেভাবে বলেছে, মানে টানা এই মানে সিনেমাটাকে নিয়ে, সিনেমার ট্রেলারটাকে নিয়ে যেভাবে সে বলেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার যে ডায়লগসটা ছিল যে আমি এটার টিকিট কাটবো না, আমি সাবস্ক্রিপশন করব। এবং মেরা হিমেশ বলে যেভাবে সে লম্পঝম্প করছিল, মানে সুরজ কুমারের ট্রেলার রিভিউটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো এই মানে এটা তো গেল আমার ট্রেলারটা কেমন লেগেছে। আমার তো ট্রেলারটা দেখুন, আমি ওইভাবে লম্পঝম্প করে ওসব কমেডি এইসব মুখে সব লজিক্যাল গালাগালি দিয়ে আমি মানে বলতে পারি না। ওটা আমার স্টাইল নয়। আমার কাছে এই ট্রেলারটা বিলো অ্যাভারেজ মনে হয়েছে। ব্যাস, এরপর যদি আমি চলে আসি এই সিনেমা নিয়ে, যে একটা গান বেরিয়েছে, সেটা হচ্ছে দিলকে তাজমহল মে। তো এখানে হ্যাঁ, হিমেশ রেশমিয়ার গলায় গানটা আছে। তো এখানে আমরা সবাইকে দেখতে পাই, সব আর্টিস্টদেরকে দেখতে পাই এখানে। বোধহয় সানি লিওনি এখানে বোধহয় ছিলেন না, উনি ছিলেন না। এছাড়া আমরা সবাইকে দেখতে পাই, এবং প্রভুদেবাকে খুব ফানি আমার মনে হয়েছে দিলকে তাজমহল মে গানটাতে। কিন্তু আমার কাছে একটাই ব্যাপার, মানে একটা জিনিস আমার কাছে একটা প্রশ্ন, যে এই গানটা পুরোপুরি মরুভূমিতে কেন করা হয়েছে? জনি লিভার থেকে শুরু করে, সঞ্জয় মিশ্রা থেকে শুরু করে সবাই আছে। তারপর কীর্তি কুলারি, তিনিও আছেন। কীর্তি কুলারিকে একটা জায়গায় আমার ফানি মোমেন্টে লেগেছে, আবার আর একটা জায়গায় তিনি সিগারেট খাচ্ছেন। তো এই সমস্ত জিনিস দেখে টেকে আমার কাছে একটা জিনিসই মনে হচ্ছে যে ঠিক আছে, একটা অন্য লোকেশনও তো হলো ভালো হতো, মরুভূমিতে কেন? মরুভূমির লোকেশনটা কেন? তো এটাই আমার কাছে একটা প্রশ্ন মনে হয়েছে। এনিওয়ে, ট্রেলারের থেকে গানটা, যদি শুধু স্ট্যান্ডালোন যদি গানটার কথা বলেন, গানটা তো একটা মস্তি ভরা একটা গান। দিলকে তাজমহল মে, এই গানটা আমি ভেবেছিলাম এখানে প্রভুদেবা, যিনি অত ভালো ভারতবর্ষের একজন, অত ভালো একজন কোরিওগ্রাফার, তার একটু আমি নাচ দেখব। ও মা, কিচ্ছু নেই, মানে তাকে ওইভাবে এখানে মানে দেখানোই হয়নি, শুধুমাত্র হিমেশ রেশমিয়াকেই দেখানো হয়েছে। তো ঠিক আছে, এটাও হতে পারতো হিমেশ রেশমিয়া গান গাইছে, প্রভুদেবা নাচ করছে, সেটা হলেও কিন্তু ভালো হতো, ভালো লাগতো দেখতে। কিন্তু এখানে তো গাদা গুচ্ছে সুন্দরী সুন্দরী মেয়ে, এত সুন্দরী মেয়ে সব আছে। তো সেই হিসাবে আমার কাছে গানটা একটা ঠিকঠাক
মনে হয়েছে। আর ভিজুয়ালি তো আমি ভিজুয়ালি পয়েন্ট অফ ভিউ থেকে তো আমি বলেই দিলাম যে মরুভূমিতে কেন গানটা হচ্ছে, আমার কাছে এটাই একটা প্রশ্ন। তো এটাই ছিল ব্যাডাস রবি কুমারের ট্রেলার এবং গানের রিয়াকশন। এবার যদি আমি চলে আসি এমার্জেন্সি, এমার্জেন্সি খুব সিরিয়াস মোডের একটা সিনেমা হতে চলেছে। কঙ্গনা রানাওয়াত আছে, অনুপম খের আছেন এখানে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা যুদ্ধের একটা সিকোয়েন্স তৈরি হয়েছে। ইন্দিরা গান্ধীকে যে সবাই, মানে ইন্দিরা গান্ধীকে এমনিতেই বলা হয় মোস্ট কন্ট্রোভার্সিয়াল লিডার ভারতবর্ষের, এটা কিন্তু সত্যি কথা। মোস্ট কন্ট্রোভার্সিয়াল লিডারই কিন্তু তাকে বলা হয়, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার সময়, মানে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার সময় ইন্দিরা গান্ধী যে যে স্টেপগুলো তিনি নিয়েছিলেন, মানে যে যে কাজগুলো তিনি করেছিলেন, তিনি কিন্তু বিশ্বের দরবারে কিন্তু খুব বদনাম হয়ে গেছিলেন এই কাজগুলো করার জন্য। তো এইগুলো হচ্ছে যে আমরা যদি ইন্ডিয়ান পলিটিক্সের যদি আমরা একটু অতীতটা ঘাঁটি, তাহলে কিন্তু এই সমস্ত বই টইগুলো কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। ওইগুলো এমার্জেন্সির টাইমটা, ওই সব সময় মানে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হলো, তার পরপরই ইমার্জেন্সি ভারতবর্ষে ডিক্লেয়ার করা হলো। তো এই এই যে সময়, এই যে টাইমলাইনটা কিন্তু মানে খুব প্রিশিয়াস একটা টাইমলাইন ভারতবর্ষের ক্ষেত্রে। এবং এখানে আমরা কঙ্গনা রানাওয়াতকে আমরা যেটা বলতে শুনছি, মানে ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া, মানে এরকমই জায়গায় মানে তার মানসিকতা চলে গেছিল, ইন্দিরা গান্ধীর মানসিকতা চলে গেছিল। আবার একটা জায়গায় তিনি প্রেসিডেন্টকে বলছেন, মানে আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্টকে তিনি বলছেন যে আমিই ক্যাবিনেট, মানে এই যে যে ডিসিশন নেওয়াটা, এই যে মানে অনেক কিছু ক্ষেত্রে যেসব ডিসিশন নেওয়া এবং সেই সব এই মানে সেই সব ধরনের ডিসিশন নিতে গেলে তো তাকে তো কন্ট্রোভার্সিয়াল লিডার তো তাকে হতেই হবে। ভারতবর্ষে অনেক লিডার এসেছেন, অনেক প্রধানমন্ত্রী এসেছেন, প্রধানমন্ত্রী বিভিন্ন রকমের, যদি অপোজিশন লিডারেরও কথা বলেন, হ্যাঁ নানা রকমের লিডারের কথা আমরা জানতে পারি, কিন্তু সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল লিডার এখানে কিন্তু ছেলে মেয়ে ব্যাপারটা নয়। এটা কিন্তু আপনারা কখনোই ভাববেন না যে ইন্দিরা গান্ধী মেয়ে ছিলেন বলে তিনি কন্ট্রোভার্সিয়াল, না। এখানে ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে ছেলে মেয়ে ব্যাপারটা না, তিনি কিছু কিছু ডিসিশনই এমন নিয়েছিলেন সেগুলো নিয়ে পরবর্তীকালে কোনো এক সময় হয়তো অন্য কোনো ভাবে হয়তো আলোচনা করা যেতে পারে। তো এই সময়টাতে ওই বিষয় নিয়ে আলোচনা না করাই আমার মনে হয় ভালো হবে। তো তিনি এমন এমন সব ডিসিশন নিয়েছিলেন, তো সেই জন্যই তাকে কিন্তু সবচেয়ে বেশি বিতর্কিত লিডার মানে বলা হয়। এবং তিনি কিন্তু, আমরা সবাই জানি, তিনি কিন্তু তার অঙ্গরক্ষক, মানে তার যিনি মানে একজন পিএমের, তিনি পিএম ছিলেন, পিএমের বডিগার্ডের হাত দিয়েই মানে হাতেই তার মৃত্যু হয়েছিল। তার মানে মানে কতখানি তার ওপর মানে আর কি যে রাগ, যে ব্যাপারটা তার ওপর মানে ছিল, মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে। তো এইগুলো অনেক রকমের ব্যাপার আছে, এগুলো রাজনৈতিক ব্যাপার। তো আমি ওইসব বিস্তারিতভাবে আমি এখানে আর আলোচনা করছি না। এখানে শ্রেয়াস তালপরের মেকআপ আমার ভালো লেগেছে, মিলিন্দ সুমনকে আমার ভালো লেগেছে। এখানে যে যুদ্ধের সময় যে মানে যুদ্ধটার সময় যা যা হয়েছিল, এখানে অনুপম খেরকে দিয়ে শুরু করা হয়েছে। তো কিছু কিছু মানুষ ছিলেন যারা সত্যি সত্যি ইন্দিরা গান্ধীর শুভাকাঙ্ক্ষী তারা ছিলেন, এবং ইন্দিরা গান্ধীর মানে দিকে তারা চলে গেছিলেন। আবার কিছু কিছু মানুষ ছিলেন যারা কিন্তু পার্টিকে তারা, ওই পার্টিটাকে তারা সাপোর্ট করতেন, কিন্তু ইন্দিরা গান্ধীকে অ্যাজ আ লিডার তারা কিন্তু সাপোর্ট করতেন না। এই সিনেমাটা 17ই জানুয়ারি মুক্তি পেতে চলেছে ওয়ার্ল্ড ওয়াইড। এখানে আশা করব কঙ্গনা রানাওয়াত একজন ভালো অভিনেত্রী, আমি আশা করব যে এই সিনেমাটাতেও তিনি ভালোই অভিনয় করবেন। অনুপম খের আর শ্রেয়াস তালপরে, মিলিন্দ সুমন, এনাদের কথা আলাদাভাবে বলার কিছু নেই, এনারা যথেষ্ট ভালো অভিনেতা এবং অভিনেত্রী এখানে এনারা আছেন। এটাই ছিল আমার ব্যাডাস রবি কুমার এবং এমার্জেন্সি নিয়ে আমার একটা ছোট্ট আলোচনা। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।